নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি এক দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মঠ, বড়িশা রামকৃষ্ণ মঠ, অর্থাৎ বেহালার যে বড়িশা সেই বড়িশা রামকৃষ্ণ মঠ। দক্ষিণ কলকাতা অন্যতম ব্যস্ত এলাকা হলো বেহালা, আর বেহালারই একটা ছোট্ট অংশ হচ্ছে বড়িশা। এই বড়িশাতেই রামকৃষ্ণ মঠ অবস্থিত। বহুদিন ধরেই আমি এই বড়িশা রামকৃষ্ণ মঠের কথা শুনেছিলাম। খুব কম মানুষই এই মঠটির সাথে পরিচিত, তাই আজকে ভাবলাম আপনাদের এই মঠটা দর্শন করাই। আমি যেরকম বললাম যে দক্ষিণ কলকাতার একটা ব্যস্ততম এলাকা হচ্ছে এই বড়িশা, কিন্তু এই মঠটার ভেতরে গেলে আপনি ব্যস্ততার চিহ্নমাত্র দেখবেন না। সব কিছু যেন এখানে এসে থেমে গেছে, সময় এখানে এসে থেমে গেছে নিজের মতো করে। একটা ব্যস্ততম রাস্তার উপরই এই মঠের তোরণটা, কিন্তু তোরণের ভেতর দিয়ে আপনি যখন মঠের এলাকায় প্রবেশ করবেন আপনারা বুঝতে পারবেন একটা অপার শান্তি আপনাদের সাথে সাথে যেন চলছে। কোনো কিন্তু ভেতরে কোলাহল আসে না, অথচ বাইরে দেখুন অটো, টোটো, বাইক কি না যাচ্ছে, কিন্তু ভেতরে কোনো কোলাহল নেই। এক টুকরো সবুজের সমারোহ, যেদিকে তাকাবেন সুন্দর ফুল গাছ, নানা রকম গাছগাছালি আর পাখির কলতান। অপূর্ব এখানে প্রকৃতির শোভা আর সেরকম মনোমুগ্ধকর পরিবেশ। এখানে পার্কিং প্লেস আছে, আপনারা যারা গাড়িতে করে আসতে চাইছেন বা 2 হুইলার 4 হুইলারে করে তারা এখানে কার পার্কিং করতে পারবেন। রয়েছে টয়লেট ফেসিলিটি, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে এখানে। পুরুষ মহিলা দুজনে আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। রয়েছে ফিল্টার জলের ব্যবস্থা, ঠান্ডা জলের ফিল্টার ব্যবস্থা রয়েছে। সুতরাং দূর থেকে আপনারা আসলে কোনো রকম অসুবিধা হবে না। আর এই হচ্ছে মূল মঠটি আমি আপনাদের প্রদক্ষিণ করাবো, ভেতরে ঠাকুরকে দর্শন করাবো, সবই করাবো। আগে চারপাশটা আমরা দেখে নিই, চলুন। এই হচ্ছে ওনাদের ডিসপেন্সারি, অর্থাৎ মঠ যেখানে থাকে সেখানকার সেবা কার্য থাকেই। এই হচ্ছে মঠের ডিসপেন্সারি। এখানে প্রত্যেকদিন হোমিওপ্যাথি ডাক্তাররা আসেন, চিকিৎসা করান। আর একটা জিনিস আমি দেখলাম, এই বড়িশা রামকৃষ্ণ মঠেরই বৃদ্ধাশ্রম আছে। আমি কিন্তু অন্যান্য মঠে এটা দেখিনি, একমাত্র এই বড়িশা রামকৃষ্ণ মঠ কলকাতার এটিতে বৃদ্ধাশ্রম আছেন। প্রচুর বৃদ্ধরা যারা বয়সকালে এখানে থাকতে চান তারা এখানে যোগাযোগ করেন এবং থাকেন। পাশেই আছে, অর্থাৎ এই মঠের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। এই ক্যাম্পাসের মধ্যেই বৃদ্ধাশ্রমটি আছে। সুতরাং এখানে সিকিউরিটি ব্যবস্থা বুঝতেই পারছেন ভালো। মঠ মিশন যেখানে থাকে সিকিউরিটি ব্যবস্থা খুবই টাইট থাকে। আর পরিবেশটাই দেখছেন, চতুর্দিকে গাছপালা, মনোরম পরিবেশ। সুতরাং আমার বেশ সুন্দর এখানে বৃদ্ধাশ্রমটি দেখলাম। বৃদ্ধাশ্রমের ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে বারণ, তাই আমি আপনাদের ওখানে ছবি তুলে দেখাতে পারলাম না। কিছু বয়স্ক মানুষদের সাথে কথা বললাম, ওনারা বললেন এখানে ব্যবস্থা খুবই ভালো, কিন্তু ওনারা ক্যামেরার সামনে আসতে চাইলেন না বলে ওনাদের আমি ভিডিওটা দেখাতে পারলাম না। এবার আমি বলি আপনারা এই বড়িশা রামকৃষ্ণ মঠে আসবেন কী করে। যারা দক্ষিণ কলকাতার মানুষ তারা বেহালা শখের বাজার আসবেন। শখের বাজার থেকে অটোতে করে আপনারা একদম মঠের সামনে নামিয়ে দেবে। আর যারা ট্রেনে করে আসতে চাইছেন শিয়ালদা বা দমদম থেকে তারা নামবেন মাঝেরহাট থেকে অটোতে করে আপনারা আসবেন শখের বাজার। সেখান থেকে বা মাঝেরহাট থেকে বাসও আসছে শখের বাজার, প্রচুর বাস আছে আর প্রচুর অটো আছে। এই রুটে প্রচুর অটো বাস সবই চলে। আপনারা সেখান থেকে আসবেন শখের বাজার থেকে আপনারা আবার অটো পেয়ে যাবেন, একদম মঠের সামনে আপনাদের নামিয়ে দেবে। আর যদি আপনারা মেট্রোতে আসতে চান তাহলে আপনারা নামবেন টালিগঞ্জ, মহানায়ক উত্তম কুমার। সেখান থেকে আপনারা ওই একই রুট অটোতে ধরবেন, অটোতে করে শখের বাজার নেমে সেখান থেকে মঠে। এবার শখের বাজার হচ্ছে আপনারা যদি ট্রেনে বা বাসে যান সেটা যেদিক দিয়ে যাচ্ছেন, মেট্রোতে আসলে তার উল্টো দিকের রুট। ওকে, সুতরাং 3টে রুটই আপনাদের বলে দিলাম। বাসে করে গেলে আপনারা শখের বাজার যাবেন, সেখান থেকে অটো। ট্রেনে করে গেলে মাঝেরহাট নামবেন, সেখান থেকেও আপনারা অটো বাস দুটোই পেয়ে যাবেন। এবার যেহেতু এখন বেহালায় একটা মেট্রোটা চালু হয়েছে, আপনারা সবাই জানেন যে মাঝেরহাট, জোকা, এই সমস্ত মেট্রো চ্যানেলগুলো চালু হয়েছে, মেট্রো স্টেশনগুলো, কিন্তু এদের টাইমিং এখনও ঠিকঠাক হয়নি। সকালে কিছু সময় চলে, আবার সন্ধ্যেবেলা কিছু সময় চলে, নির্দিষ্ট কোনো টাইমিং হয়নি বলে
সুতরাং আপনারা বেটার হয় যে আপনারা মহানায়ক উত্তম কুমার এই মেট্রো স্টেশনটাতেই নামবেন এবং সেখান থেকে চলে আসবেন। এবার দেখুন মঠটা আমি পুরো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম বলতে বলতে। এটা হচ্ছে মঠের ব্যাক সাইড। মঠের দেয়ালে অপূর্ব কারুকার্য করা আছে। পদ্ম, শঙ্খ, গদা, চক্র সুন্দর করে সাজানো আছে এখানে। সুন্দর শান্ত একটা নিরিবিলি পরিবেশ। আপনারা বিকেলবেলা আসলে খুবই ভালো লাগবে আপনাদের। একটা স্নিগ্ধ পরিবেশ এবং এখানে যেহেতু গাছপালা প্রচুর আছে, গরম কিন্তু আমার অনুভব হয়নি। সুতরাং আমার মনে হয় না আপনাদেরও খারাপ লাগবে। আর ভিতরে আমি দেখলাম যে কার্পেট দেওয়া আছে, বিশাল বড় উপাসনা কক্ষ এবং সেখানে চেয়ারও আছে। আপনারা চাইলে যারা নিচে বসতে পারেন না তারা চেয়ারে বসতে পারেন, আরাত্রিক দর্শন করতে পারেন, সবই এখানে হয়। মঠ খোলার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বেলা 11:30 পর্যন্ত, আর বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যে যে কোনো সময়ে আসলেই আপনারা এখানে দর্শন করতে পারবেন। এছাড়া ঠাকুরের তিথি পূজা, মায়ের জন্মতিথি পূজা, স্বামীজি এবং ঠাকুরের যে ত্যাগী পার্শ্বদের তিথি পূজা এখানে অনুষ্ঠিত হয়। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আগে ছিল, বর্তমানে এখন নেই ভোগ প্রসাদের ব্যবস্থা। অপূর্ব কারুকাজ করা এই মঠটি আমি দেখেছি, যে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে আমি দেখেছি বা আপনারাও যারা গেছেন তারা দেখবেন গেটের ভেতর থেকে ঢুকলেই একটা অপার শান্তি, এক অনাবিল প্রশান্তি যেন শরীর মন আবিষ্ট করে দেয়। বাইরে এত চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ, কিন্তু ঢুকবেন ভেতরে, ভেতরে যেন যেন কী এক আশ্চর্য ক্ষমতা বলে এখানে কোনো রকম আওয়াজও আসে না আর কোনো রকম ডিস্টারবেন্সও নেই। সুতরাং আপনারা যারা দক্ষিণ কলকাতায় থাকেন তারা একবার মঠটা ঘুরে আসবেন। আর যারা উত্তর কলকাতাতে বা অন্য কোথাও থাকেন, আমি তো রুট বলেই দিলাম, আপনারা একবার পারলে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। আর নয়তো আপনারা আমার সাথে এই ক্যামেরাতেই দর্শন করুন। কি সুন্দর কারুকার্য করা রয়েছে দেখুন মন্দিরের দেয়ালগুলোতে, আর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের মন একটা অন্য জগতে চলে যাবে এখানে আসলে। মঠটা চতুর্দিক ঘুরে প্রদক্ষিণ করার পর এবার আমি আপনাদের মঠের ভেতর দিকটা নিয়ে যাব। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে বিশাল বড় হল ঘরের মতো উপাসনা কক্ষ, আর দেখুন দুপাশে সারি দিয়ে চেয়ার দেওয়া আছে। সুতরাং আপনারা যারা নিচে বসতে পারেন না তাদের পক্ষে কোনো অসুবিধার ব্যাপার নয়। সামনে কার্পেট দেওয়া রয়েছে, যারা ধ্যান জপ করতে চান তারা এখানে বসে
পরম নিশ্চিন্তে কোনো রকম বিরক্তি ছাড়াই এখানে করতে পারবেন, কেউ আপনাকে এসে বিরক্ত করবে না, কিছুই না। আর এই হলো ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি, মায়ের ছবি, স্বামীজির ছবি। আমি গিয়েছিলাম যোগীন মহারাজের জন্মতিথিতে, অর্থাৎ স্বামী যোগানন্দের জন্মতিথিতে, তাই দেখুন পাশে ওনারও ছবি রাখা রয়েছে এবং সুন্দর করে সাজানো রয়েছে। এই যোগীন মহারাজ কিন্তু ছিলেন বরিশার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই এক বংশধর। যদিও ওনাদের পরিবার থাকতো দক্ষিণেশ্বরে, কিন্তু উনি কিন্তু এই বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই একজন বংশধর। আপনাদের বলে বোঝাতে পারবো না ভেতরে কি এক অপার শান্তি, জানেন? কি অপার একটা জমাট বাঁধা শান্তি, মন যেন মানে সমস্ত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যেন ভুলিয়ে দেয়। হয়তো এই জন্যেই আজও সমস্ত মানুষ, অর্থাৎ বয়স নির্বিচারে, বয়স্ক বা ইয়াং জেনারেশন, সবাই এই সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের দিকে চলে যাচ্ছে শুধু এক টুকরো শান্তি পাওয়ার আশায়। আর মানুষ এখন বুঝতে পেরেছে এই আধ্যাত্মিকতার পথই তাদের একমাত্র শান্তির পথ। আর সেই জন্য শুধু এখন কলকাতাতেই কত রামকৃষ্ণ মঠ মিশন হয়ে উঠেছে, যেখানে আর সেই জন্যে দেশে বিদেশে এখন কত জায়গায় রামকৃষ্ণ মঠ মিশন যেন একটা বটগাছের মতো হয়ে আছে, যেখানে গেলে মানুষ সংসারের জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিছুক্ষণের জন্য হলেও আরাম পায়। কারণ আমরা তো সংসারী মানুষ, সংসার ছেড়ে তো চলে যেতে পারবো না, তাই কিছুক্ষণের জন্যই আরাম করতেই এখানে আসা। রয়েছে মায়ের ছবি, শ্রী চৈতন্যদেব, মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত, আর ঠাকুরের ত্যাগী পার্ষদরা তো আছেনই, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ অর্থাৎ বুড়ো গোপাল দাদা। ঠাকুরের মূল মূর্তির পাশে এটা হচ্ছে ঠাকুরের শয়নকক্ষ। দেখুন আমি আপনাদের দেখাবো, ঠাকুরের এই মূল গর্ভগৃহের পাশেই রয়েছে ঠাকুরের শয়নকক্ষ, অর্থাৎ এখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয়। প্রত্যেকটা মঠেই কিন্তু ঠাকুরের এরকম একটি শয়নকক্ষ থাকে, কিছু সামনে থাকে, কিছু মঠে পিছনে থাকে। রয়েছে ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ছবি, ইনি বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট। রয়েছে স্বামী শিবানন্দজি মহারাজ ছবি, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, অর্থাৎ ঠাকুরের ত্যাগী পার্ষদে প্রত্যেকেরই এখানে ছবি রয়েছে। রয়েছে আচার্য শঙ্করের ছবি, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন যে শুধুমাত্রই সর্বধর্ম সমন্বয়ের কথা মুখে বলে তাই কিন্তু নয়। আপনারা এখানে আসলে যেরকম দেখবেন ঠাকুরের 12 জন পার্শ্বদের ছবি সেরকম রয়েছে, দেখবেন মাতা মেরির কোলে জিসাসের ছবি রয়েছে, গৌতম বুদ্ধ রয়েছে, শ্রী রামচন্দ্র, মা জগদ্ধাত্রী, মা ভবতারিণী মায়ের ছবি। অর্থাৎ আপনারা জানেও হয়তো যে বেলুড় মঠে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর খুবই ধুমধামের সাথে কিন্তু যিশু পূজা করা হয়। শুনতে একটু অবাক লাগলেও যিশু পূজা করা হয়, কারণ ঠাকুর ঈসা মসিহ বলতেন
আবার কখনো কখনো বলতেন ঋষি কৃষ্ণ, অর্থাৎ জিসাস ক্রাইস্টকে উনি বলতেন ঋষি কৃষ্ণ। সুতরাং ঠাকুর তো সমস্ত পথ দিয়ে সাধনা করেছেন এবং দেখেছেন সব পথই এক জায়গায় গিয়ে মিলিত হয়। ওনার তো সাধনার প্রয়োজন ছিল না, তবুও উনি করে গিয়েছেন শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য। রয়েছেন মহাবীর, রয়েছেন গুরু নানকের ছবি, মা সরস্বতীর ছবি, সবাই কিন্তু স্থান পেয়েছেন। এমনকি ঠাকুর ইসলাম পথেও সাধনা করেছিলেন। সুতরাং এই ভেদাভেদ, এই হানাহানি, এটা শুধু আমাদের মনেরই মধ্যে, বাইরে কিন্তু ধর্মের মধ্যে কিন্তু কিছু নেই। কারণ ঠাকুর যে বলেছেন সব পথ একই দিকেই যায়, যত মত তত পথ, মত আর পথ। কথা বলতে বলতে আপনাদের পুরো মঠটা আমার দেখানো হয়ে গেল। দেখানো গেলো মঠের বাইরেটা, আপনারা অবশ্যই আসবেন। আজকের এই ভিডিওটা ঠাকুরের কোনো ভক্ত বা ত্যাগী পার্শ্বদের বাড়ি না, এমনি একটা রামকৃষ্ণ মঠ বরিশার, যেটা আমি জানতে পারার পর আপনাদের সাথে শেয়ার করলাম। সুতরাং আপনারা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, বা ভবিষ্যতে অন্য কোনো রামকৃষ্ণ মঠ আপনারা দেখতে চান কি না। এরকম ধরনের ভিডিও যেখানে ভক্ত বা কারুর বাড়ি নয়, সেরকম কোনো রামকৃষ্ণ মঠ আপনাদের দেখালে কেমন লাগবে, সেই সমস্ত কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে তাহলে ভিডিওটা এখানেই থাক। ঠাকুর, মা, স্বামীজি সকলে আপনাদের কুশল মঙ্গল করুন, এই প্রার্থনাই রইল। নমস্কার, ধন্যবাদ।